Once again, TBS Pulse ফাসিউদ্দিন মাহতাব ভাইয়াকে স্বাগতম। ফাসিউদ্দিন মাহতাব ভাই হচ্ছেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অ্যাট TBS। আমার বেসিকলি আপনাকে যেটা জিজ্ঞেস করার, বাংলাদেশ সেক্রেটারিয়েটের আগুনের পর আজকে স্পেশালি আপনারা একজন 21 মেম্বার ডেলিগেশন নিয়ে আমাদের হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। সো আপনাদের BSRF এর তরফ থেকে কি কি দাবি প্রেজেন্ট করেছিলেন এবং জার্নালিস্টদের এন্ট্রি যেটা রেস্ট্রিক্ট করা হয়েছিল সেক্রেটারিয়েটের, সেটার বিষয়ে কি কি সিদ্ধান্ত বা বিস্তারিত জানতে পেরেছেন, একটু আমাদেরকেও বলবেন। আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 দিন আগে, অর্থাৎ বুধবারের দিন গভীর রাত্রে সচিবালয়ের একটা প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় খুব সংরক্ষিত এলাকাতে ওখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল ভয়াবহ বলতে হবে। এই অর্থে সেখানে কয়েকটি দপ্তর, কয়েকটি মিনিস্ট্রি পুড়িয়ে গেছে। সুতরাং পুড়ে যাওয়ার কারণে স্বাভাবিক সংরক্ষিত এলাকা সরকার সেখানে কড়াকড়ি আরোপ করেছে। সেই কড়াকড়ি আরোপের অংশ হিসেবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের, যদিও সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারপরেও সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধ করেছে। শুধু সাংবাদিক নয়, আমরা আজকে যেটা জানতে পেরেছি, উপদেষ্টা মহোদয় বললেন, শুধু সাংবাদিক নয়, আমরা তদন্তের স্বার্থে আমরা এখানে কর্মকর্তা কর্মচারীদেরও তাদের প্রবেশের যে পাসটি সেটা আমরা বাতিল ঘোষণা করেছি। যাই হোক, তারপরে হচ্ছে অ্যাক্রেডিটেশন কার্ডগুলো কি ক্যান্সেল হয়ে গিয়েছে সো ফার? হ্যাঁ, উনি স্পষ্ট করে বলেছেন যে বাতিল হয়ে গেছে, বাতিল। আচ্ছা, আজ থেকে আমরা বারবার করে জিজ্ঞাসা করেছি, জি, যেহেতু কারোর স্থায়ী পাস আছে, যেহেতু স্থায়ী পাসটা যখন হয়, স্থায়ী পাসটা যখন দেওয়া হয়, তখন কিন্তু NSI এবং পুলিশের বিশেষ শাখা থেকে তদন্ত করা হয়। আমি যে সমস্ত তথ্যগুলো দিই, এই তথ্যগুলো তদন্ত করে তারপর মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কাগজটি চলে যায় তথ্য অধিদপ্তরে, দেন স্থায়ী কার্ড ইস্যু করে। ঠিক আছে, যাই হোক, সে প্রশ্নটি তুলেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? উনি বললেন, যা আছে সেটাকে আমরা বিবেচনায় রাখবো, সেটা সেইভাবে থাকবে। আমরা বললাম যে যেহেতু সংবাদপত্রে আমরা কাজ করি, শুধু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে যারা কাজ করি, প্রতিদিন আমাদের সচিবালয়ে যারা, বিশেষ করে সচিবালয়তে যারা রিপোর্টিং করে, তাদের প্রত্যেকদিন সচিবালয়তে যেতে হয়। তো সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে আমরা কিন্তু কোনো সুনির্দিষ্ট ভাবে কোনো নির্দেশনা পাচ্ছিলাম না। জি, বলা হলো বাতিল, পরবর্তীতে প্রবেশের জন্য কি উপায় আছে, কি করতে হবে, সে সংক্রান্তে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা এই আদেশ বলবৎ থাকবে। রাইট, স্বাভাবিক, আমরা প্রেসম্যান, আমরা সংবাদ কর্মী, আমাদের তো পরবর্তী নির্দেশ কখন কিভাবে দেবে সেই পর্যন্ত অপেক্ষা করার আমাদের জন্য খুবই দুরূহ ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমরা রিপোর্টিং এর স্থল হচ্ছে আমাদের সচিবালয়। যাই হোক, আমরা উপদেষ্টা মহোদয়কে বললাম যে আর যাই হোক, আমরা যারা নিয়মিত সচিবালয়ে আসি এবং বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের যারা সদস্য আছি সহ অন্যান্যরা, অনেকে তো সদস্য না, যারা নিয়মিত প্রত্যেক হাউস থেকে, দ্যাট মিনস প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, যাদেরকে অ্যাসাইন করা হয়েছে সেই সমস্ত রিপোর্টারদের আসার ক্ষেত্রে, তখন উনি বললেন বিষয়টি আমরা বিবেচনার সঙ্গে দেখবো, আমরা সুহৃদয়ের সঙ্গে দেখবো, তবে আমরা এখন স্থায়ীভাবে কোনো পাস দিতে পারবো না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আপনাদের এই 15 দিনের জন্য পাসের সুব্যবস্থা করে দিব। তারপরে আমরা বিভিন্ন মিডিয়া হাউস থেকে, যে টিভিতে যে যারা কর্মরত আছে তাদের থেকে আমরা তখন আহ্বান জানাবো, তখন নতুন ভাবে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য। আচ্ছা, তখন আমাদের এটাকে যখন সুব্যবস্থা করা হলো, তখন বললো কাল থেকে, আর আগামীকাল থেকে আপনারা 15 দিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্ড ইস্যু করা হবে, অস্থায়ী পাস ইস্যু করা হবে, তবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে আপনাদের তালিকাগুলো আসতে হবে। আচ্ছা, তা আমরা সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের ওনার অনুযায়ী বলা নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পক্ষ থেকে সেভাবে তালিকা আমরা প্লেস করেছি। আশা করছি আগামীকাল থেকে আমাদের সাংবাদিক ভাইরা সুন্দরভাবে তাদের পেশার কার্যক্রম চালাতে পারবে, এটা আমি মনে করি। আর একটা কথা আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে, গণমাধ্যমকে তারা বিশ্বাস করে,
আজকে গণমাধ্যমে বলেছি যে গণমাধ্যমের মাধ্যমে যদি আজকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরা না হয় তাহলে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের সুবিধা হবে, তুলে ধরা হলে তাদের জন্য সুবিধা হবে। সুতরাং আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের সঙ্গে থেকে কাজ করতে চাই। এইভাবে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি। উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনাদের দাবিগুলো, আপনাদের যুক্তিগুলো যৌক্তিক, সুতরাং এটা আমরা মেনে নিয়ে এইভাবে আপনাদেরকে অস্থায়ীভাবে পাশ দিচ্ছে। তারপর যেহেতু আমাদের সরকার উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা কাজ করছি। আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের সাংবাদিক ভাইরা, মিডিয়ার কর্মীরা অসন্তুষ্ট হয়। আচ্ছা, এইভাবে যা পরবর্তীতে আমরা তুষ্ট হয়ে বের হয়ে এসে আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের এই সরকারের সিদ্ধান্তের কথাটা আমরা জানিয়ে দিলাম। আচ্ছা। সো পরবর্তীতে যখন নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড গুলো ইস্যু হবে, এটা হচ্ছে টেম্পোরারি পাসের 15 দিনের হিসাবটার পর যখন এই প্রসেসটা আরম্ভ হবে, তো বেসিক্যালি জানা গেছে যে জার্নালিস্ট এবং নন জার্নালিস্ট বা আদার পার্টিজও কার্ডস বা পাস পেয়ে থাকতো সেক্রেটারিয়েটে। সো বিএসআরএফ এর মন্তব্যটা এটা নিয়ে কি, যে শুধু জার্নালিস্টরা, প্রফেশনাল জার্নালিস্টরা এন্ট্রি করা উচিত নাকি আদার্স কার্ডসও অ্যালাউ করা উচিত? না, আমরা পেশাদারিত্বের জায়গাটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কিন্তু কথা বলেছি সেখানে। কারণ আচ্ছা, আমরা চাই রিয়েল জার্নালিস্ট যারা, তাদের উপস্থিতি, তাদের বিচরণ থাকবে, এটা স্বাভাবিক। আমি একজন পেশাদার সাংবাদিক, সুতরাং আমি পেশাদার সাংবাদিক হিসাবে পেশাদারিত্বটাকে আমি প্রাধান্য দিব। সেখানে নন প্রফেশন যে অন্য একজন সাংবাদিক, যিনি সাংবাদিক নন, তাকে তো আমি কোনো এন্ট্রি বা ওইভাবে সাপোর্ট দিতে পারি না, দিব না। আমাদের এখানে স্পষ্ট কথা, সেটা হচ্ছে যারা কোথাও কোনো জায়গায় নাই, তথাকথিত একটি অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সচিবালয়ের মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাতে ঘোরাফেরা করবে, অযাচিত ভাবে কর্মকর্তা কর্মচারীদের উপরে খবরদারি করবে, এটা আর যাই হোক আমরা মেনে নেব না। আমরা বলেছি, স্পষ্ট কথা বলেছি, যারা পেশাদার সাংবাদিক তারা এখানে আসবে, তারা তাদের পেশাদারিত্বের মাধ্যমে, পেশাদারিত্ব যেটা সেই জিনিসটাকে এখানে তুলে ধরবে। তাদের যারা পেশাদার তারা কখনো তারা অপেশাদারের মতো কাজ করবে না, এটা কিন্তু স্বাভাবিক। একজন সাংবাদিক যখন সংবাদ সংগ্রহের জন্য যাবেন, মিনিমাম তিনি যদি পেশাদারিত্ব বজায় রাখতে চান, পেশাদারিত্বের সাথে যদি কাজ করেন, তাহলে তিনি কখনো কোনোদিন অপেশাদারিত্বে পরিচয় দিবেন না, অপেশাদারিত্ব তাদের মধ্যে থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সুতরাং আমি মনে করি সরকারের পদক্ষেপটা কিন্তু ইতিবাচক, এক অর্থে না, বাস্তবিক অর্থে। এই পদক্ষেপের মাধ্যমে আমি মনে করি প্রকৃত সাংবাদিক যারা, তারাই শুধুমাত্র কিন্তু এই কার্ডগুলো পাবে। আচ্ছা, এটা একটা ভালো পদক্ষেপ সরকারের, এর জন্য সাধুবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, সো বেসিক্যালি জার্নালিস্টদের তরফ থেকে বিএসআরএফ যখন আজকে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে অ্যাপ্রোচ করেন, এই মিটিং এর যে ডিটেলসগুলো আমরা জানতে পেলাম, সেটা নিয়ে এখন জার্নালিস্ট কমিউনিটির মধ্যে আর কোনো কনসার্নস বা আর কোনো কনফিউশন রয়েছে? এই কয়দিন যেমন একটা কনফিউশন রয়েছিল, রাইট, যে কিভাবে কি হবে, সো এইগুলো আজকের মতো কি আপনারা এখন সন্তুষ্ট বা ক্লারিফিকেশনস গুলো পেয়েছেন? এখনো পর্যন্ত কোনো মানে নেতিবাচক প্রতিক্রিয়া বা অন্য কোনো কিছু আমরা জানতে পারিনি, বা সে ধরনের কোনো কিছু কেউ বিবৃতি দিয়েছে এরপরে আর দেখি নাই। আগে দিয়েছে শুরুতেই, এখনো পর্যন্ত আমি সেটা দেখি নাই। প্রত্যেকে আমাদেরকে, আমি বহু জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানে আমার সহকর্মীরা সাধুবাদ জানিয়েছে এই পদক্ষেপকে। আমাদের বিএসআরএফ এর যে সমস্ত নেতৃবৃন্দ ছিলাম, সদস্যবৃন্দ ছিলাম, প্রত্যেককে যারা ওই সময় আমরা গিয়েছি, কথা বলেছি, তারা খুবই আনন্দিত এবং খুবই আমাদের অভিনন্দন জানিয়েছে। সো আমরা ভালো করে ক্লারিফাই হতে পেরেছি, স্পেশালি আপনার সঙ্গে এবং আপনাদের জেনারেল সেক্রেটারির সঙ্গে। জি জি, অফ কোর্স, জি বলুন। আমি একটু অ্যাড করব। উপদেষ্টা মহোদয় বলেছেন, একটা কথা বলেছেন যে আপনারা বিভ্রান্ত হবেন না, তদন্তের স্বার্থে আজকে আমাদের এই পদক্ষেপ। কারণ যেহেতু স্পর্শকাতর জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটেছে, যে কারণে আমরা এটা নিবিড় ভাবে তদন্ত করছি, পর্যবেক্ষণ করছি। সেক্ষেত্রে আপনারা
বিভ্রান্ত হবেন না, আপনারা আমাদের উপরে নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না। রাইট। আমরা যে কারণে আমরা আজকের পর্যন্ত বিশেষ করে কাউকে অ্যালাউ করি গ্যাসে ভিন্ন ভিন্ন ভাবে, সেটা একটা ইমার্জেন্সি ছাড়া সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে দপ্তরে তারা অবস্থান করেছে। আচ্ছা ওইভাবে কেউ কখনো আজকে প্রবেশ করতে পারেনি, জানি। আচ্ছা 26 তারিখ থেকে এই পর্যন্ত, রাইট? হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আমাদেরকে তো তাদেরকে তো সহযোগিতা করতে হবে, এত বড় একটা ঘটনা। জি, সেক্ষেত্রে তো আমরা তো অবশ্যই তাদেরকে আমি মনে করি সহযোগিতা করা উচিত আমি মনে করি। That's a very good way of looking at it, Bhaiya. Thank you so much. And অনেকগুলো পার্সপেক্টিভ ক্লিয়ার করলেন। সো টিবিএস পালস থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের জেনারেল সেক্রেটারি মাসুদুল হক। মাসুদুল ভাই, আপনাকে টিবিএস পালসে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো ভাইয়া, আজকে আপনারা বাংলাদেশ সেক্রেটারিয়েটে হোম অ্যাডভাইজারের সাথে একটা মিটিং করেছেন, a 21-member delegation of the BSRF led by the organization's president ফাসিউদ্দিন মাহতাব ভাই এবং আপনি হোম অ্যাডভাইজারের সাথে মিটিংটা করে বেসিকলি ইউ গাইস ডিসকাসড জার্নালিস্টদের এন্ট্রি টু দ্য সেক্রেটারিয়েট অ্যান্ড গত কয়েকদিন ধরে যে রেস্ট্রিকশনটা নিয়ে একটা আলোচনা চলছে যে গভর্নমেন্টের তরফ থেকে কি কি উদ্যোগ নিচ্ছে, এই বিষয়ে বেসিকলি আই ওয়ান্টেড টু আস্ক ইউ যে হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আপনাদের মিটিংয়ে কি নিয়ে কনভারসেশন করেছেন আর কি কি জানতে পেলেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে গত 25শে ডিসেম্বর গভীর রাতে বাংলাদেশ সেক্রেটারি সচিবালয়ের ভিতরে 7 নম্বর ভবনে একটি আগুনের ঘটনা ঘটে, যেটাতে প্রায় 5টি মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফাইলগুলো একেবারে পুড়ে গিয়েছে। তারই ধারাবাহিকভাবে এর একদিন পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদের আপাতত এই মুহূর্তে সাময়িকভাবে প্রবেশ করা নিষেধ, এবং পাশাপাশি বেসরকারি যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে এখানে অস্থায়ী কার্ড পেয়েছিলেন তাদেরও সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা পেল। তারই প্রেক্ষিতে আমাদের মিডিয়ার মধ্যে একটা বিরাট আলোচনা ছিল, যেহেতু বাংলাদেশ সচিবালয়ের ভিতরে একটি সংগঠন আছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। আপনি জানেন এটা একটি অরাজনৈতিক সংগঠন। এখানে যারা প্রফেশনাল সাংবাদিক, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ এজেন্সি এবং বিদেশি সংস্থাতে যারা এখানে কাজ করেন সবাই এটার আমাদের মেম্বার। রাইট। তো যেহেতু আমি সংগঠনের সাধারণ সম্পাদক, আমাদের অনেক কিছু কমিটমেন্ট থাকে। তো বর্তমান সরকারও চাচ্ছেন যে মিডিয়া বান্ধব সরকার ঘোষণা দিচ্ছেন। তো আমরা যেহেতু ওনারা মিডিয়া বান্ধব সরকার বলছেন এবং একটি নোটিশ জারি করা হয়েছে যে এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করা আমাদের জন্য নিষেধ সাময়িকভাবে, তার প্রেক্ষিতে আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর জানতে পেরেছি যে এটা সাময়িকভাবে শুধু জাস্ট ইনভেস্টিগেশনের একটা সময়ের জন্য এটা আপাতত বন্ধ করা হয়েছে এবং পরে এটা খুলে দেওয়া হবে। আচ্ছা, কোনো রকমের ক্যান্সেলেশন হয় নাই নাকি? একটা হলো যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে আজকে আমরা ওনার সাথে সাক্ষাৎ করবো। উনি সময় দিয়েছিলেন যে দুপুর বেলা 11:30 থেকে 12টার মধ্যে। যাক, আমরা 12:30টায় স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা একটা প্রতিনিধি দল আমরা দেখা করেছি এবং খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং আমাদের এই ফলপ্রসূ আলোচনার মধ্যে যেটা প্রথম আমাদের দাবি ছিল যে সচিবালয়ে যারা প্রফেশনাল সাংবাদিকতা করে তারা যেন প্রবেশ করতে পারে। উনি তাৎক্ষণিক বললেন না, আগামীকালকে থেকে সকলেই সেটা প্রবেশ করতে পারবেন। তবে সম্প্রতি ক্যাবিনেট ডিভিশনের সিদ্ধান্ত হয়েছে যে অ্যাডভাইজারি কমিটিতে সকল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। অতএব সকল অ্যাক্রেডিটেশন কার্ড যেহেতু বাতিল করা হয়েছে সবার ক্ষেত্রে, তো সচিবালয় এখন এই মুহূর্তে ঢুকতে হলে আপনাদের অস্থায়ী পাস নিয়ে ডেইলি বেসিস এখানে ঢুকতে হবে। তার সেকেন্ড দাবি ছিল আমাদের, ঠিক আছে আমরা যারা সচিবালয়ে বিট কভার করি তারা রেগুলার ঢুকবেন, যেহেতু আমাদের এখানে মেম্বারদের একটা তালিকা আছে কারা কারা বিট করেন, তাদের আবার নতুন করে অস্থায়ী পাস নিতেও যেন কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়। ওনার কাছে সেই সহযোগিতা চাওয়া হলে উনি সেটা বলেন যে ওকে, আপনারা তাহলে তালিকাটা আমাদেরকে সাবমিট করুন, আমরা সেই তালিকা অনুসারে গেটে আমরা অস্থায়ী পাস রেখে দিব। আগামী 15 দিন অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে হবে এবং আমাদের যে নিয়মিত আমরা যে সচিবালয় পিঠে যারা কাজ করি তাদের কাজের সহজার্থে আমরা সেটা করব।
পরবর্তীতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা টোটালি সকলেরই কার্ড বাতিল করে দিয়েছেন, এই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের অধীনে পিআইডি থেকে একটি নির্দেশনা জারি করা হবে। সকলকে আবার নতুন করে সেখানে আবেদন করতে হবে। এবং আবেদনের প্রেক্ষিতে সেখানে প্রত্যেকের হাউস থেকে যার মতো আগে যেভাবে আবেদন করতে সেভাবে আবেদন করতে হবে। যেহেতু এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, আমাদের এটা সরকার যে সিদ্ধান্ত নিবে সেভাবে আমাদের কাজ করতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের যেটা প্রশ্ন ছিল যে সচিবালয় বিধি যারা কাজ করি তাদেরকে কেন ভিতরে প্রবেশ করতে পারবে না, এটা যেহেতু সমাধান হয়ে গেছে, তবে আমাদের মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে আমরা বলতে পারি। সো টেম্পোরারি পাসটা ইস্যু করার প্রসেসটা কি, এবং আপনারা কি কালকে থেকে আগামী 15 দিনের জন্য এটা পেয়ে যাচ্ছেন? সো আর এটা কে ইস্যু করে দিচ্ছে আপনাদের? কালকে প্রসেসটা হচ্ছে যে যে প্রতিষ্ঠান থেকে যারা এখানে নিয়মিত আসেন তাদের প্রত্যেকেরই সচিবালয় বিটের মধ্যে কেউ ফিনান্স বিট করেন, কেউ কমার্স মিনিস্ট্রি থেকে আবার করেন, কেউ এনার্জি মিনিস্ট্রি আসেন, কেউ শিক্ষা মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয়ে আসেন। যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও আছেন ওনার সাথে ওনারা যোগাযোগ করবেন, এবং উনি তো প্রত্যেকটা সাংবাদিকে যারা সচিবালয়ে প্রবেশ করেন তাদেরকে চিনেন, সেই অনুসারে তাদের নাম এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে পিআইডি হয়ে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গেটে তালিকাটা পাঠানো হবে। আমি নেক্সট প্রশ্নতে ভাইয়া চলে যাই। সো উই আন্ডারস্ট্যান্ড হাউ টেম্পোরারি পাসটা ইস্যু করা হবে, এটার পার্মানেন্ট সলিউশনটা কি, এবং কত দ্রুত রেগুলার পাস নিয়ে আপনারা যেতে পারবেন, বা আপনাদের নতুন করে ইস্যু করা অ্যাক্রেডিটেশন পাসগুলো এগুলো কতদিনের মধ্যে সব আগের মতো বা নর্মালাইজ হবে, এটা ব্যাপারে কিছু জানতে পেরেছেন? যেখানে আগুনের ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা ক্রাইম সিন করে রাখা হয়েছিল। আজকে বেসিক্যালি যেহেতু ফার্স্ট ওয়ার্কিং ডে, শুক্র শনিবার বন্ধ ছিল, যেই কারণে নিষেধাজ্ঞাটা আজকে ছিল সাংবাদিকদের জন্য প্রবেশ করাটা, শুধু আজকের জন্যই আমরা যেটা বুঝতে পেরেছি। যে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের মধ্যে বলেছিলেন যেটা আসলে গণমাধ্যমকে প্রবেশ নিষেধ করাটা আমাদের কোনো উদ্দেশ্য প্রণীত ছিল না। আমরা স্বাধীন এবং গণমাধ্যম চাই, সেই কারণে জাস্ট এই জায়গাটাই ইনভেস্টিগেশনের সুবিধার্থে আমরা এখানে সাংবাদিকদের জন্য এবং আমাদের এর বাইরেও যারা জিত তাদের প্রবেশ নিষেধ ছিল। আগামীকাল থেকে সবাই স্মুথলি ঢুকতে পারবে, শুধু অস্থায়ী পাস নিয়ে ঢুকবে। আর দ্বিতীয়ত আপনি যেটা জানতে চেয়েছিলেন যে পিআইডি থেকে কতদিন সময় লাগবে, কেমন সময় লাগবে, বা কার্ড, এটা আসলে দেখুন, এটা আমাদের আসলে মেইন দাবি ছিল না। আমাদের দাবিটা ছিল যে আমরা কেন ঢুকতে পারবো না স্বাধীন বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম, যেহেতু আমরা এই সরকার বলছেন যে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারই আলোকে আমাদের দাবি ছিল আমরা যেন প্রবেশ করতে পারি। সেই প্রবেশের বিষয়টা যেহেতু সমাধান হয়ে গেছে, আমরা সাকসেসফুলি মিটিং মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে এটা পিআইডি সিদ্ধান্ত নিবে, তথ্য মন্ত্রণালয় অধীনে পিআইডি কবে থেকে ফর্ম ছাড়া হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি ওনার মাধ্যমে খুব দ্রুত সময়ে পিআইডি একটি ঘোষণা দিবে কিভাবে আগের মতো নতুন করে আবেদন করতে পারবে, এবং সেই আবেদনের প্রেক্ষিতে এটা আসলে অনগোয়িং প্রসেস। আমার ধারণা যতটুকু জানতে পেরেছি আগের সিস্টেমে প্রত্যেক হাউস থেকে আবেদন করবে, আবেদন অনুযায়ী পিআইডি থেকে কনফার্ম করা হবে কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটা কিভাবে, তারপরে প্রক্রিয়াটা পিআইডি থেকে বিস্তারিত জানাতে পারেন। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, সো টু র্যাপ আপ আওয়ার কনভারসেশন, লাস্ট আমি বেসিক্যালি একটা মন্তব্য আপনার জানতে চাচ্ছিলাম যে বেসিক্যালি এইসব অ্যাক্রেডিটেশন কার্ডস একদম প্রফেশনাল জার্নালিস্টরাও পেয়ে থাকে এবং নন জার্নালিস্ট বা প্রতিনিধি এরাও পেয়ে থাকে। সো এখন যখন নতুন করে ইস্যু করা হবে, যেহেতু এই ক্যান্সেলেশনটা সিকিউরিটি কনসার্নসের জন্য করা হয়েছিল, রাইট? নতুন করে যখন করবে, এটা কি অনলি প্রফেশনাল জার্নালিস্টরা পাবে বা পাওয়া উচিত, এটা নিয়ে বিএসআরএফ এর কোনো মন্তব্য রয়েছে? অবশ্যই মন্তব্য আছে এই হিসাবে। আমি এই যে বিএসআরএফ এর সাধারণ সম্পাদক হিসাবে এবং দীর্ঘদিন সচিবালয় পিঠে কাজ করি, আমার অভিজ্ঞতায় বলতে চাই, একদম প্রফেশনাল সাংবাদিক যারা পেশাগত কাজে দায়িত্ব পালন করবে তাদেরকে এই কার্ডটা দেওয়া উচিত, কার্ডটা। আমরা ইতিপূর্বে অনেক সম্প্রতি অভিযোগ শুনেছি, ইতিপূর্বে যে সকল কার্ড প্রায় 3500 বা আগে 4000 ছিল, এত কার্ড আসলে মানে ক্রিয়েশন প্রয়োজন আছে কিনা আমাদের মনে হয় না। কারণ হচ্ছে যে এই কার্ডগুলো নিয়ে আগে অনেক প্রশ্ন আছে, কারণ হচ্ছে যে অনেক পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে পলিটিক্যাল চিন্তা বা ধারা থেকেও বেশ কিছু কার্ড পেয়েছে গত টার্মে। তো আমাদের এখন দাবি থাকবে, এবং এই গভর্নমেন্টেরও দেখলাম যে আমাদের স্পষ্ট করে ওনারা বলছে যে প্রফেশনাল সাংবাদিকদের ব্যাপারে কোনো ধরনের বাধা থাকবে না। সেই ক্ষেত্রে যারা প্রফেশনাল সাংবাদিক, সত্যিকার অর্থে সাংবাদিকতা এবং ভালো হাউস পত্রিকা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, অনলাইন টেলিভিশন এজেন্সি, তারাই যেন কার্ডগুলো পায়, এটা আমাদের দাবি থাকবে। এখনো যেন কোনোভাবে কারো বিবেচনায়, কারো পরিচিত বা পলিটিক্যাল চিন্তাধারায় যেন কোনো কার্ড কেউ না পায়, সেটা আমাদের দাবি থাকবে।
বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। টু র্যাপ আপ দিস সেশন, ওয়ান্স অ্যাগেন আপনাকে খুবই খুবই ধন্যবাদ টিবিএস পালসে পার্টিসিপেট করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ ফর টু আওয়ার লিসেনার্স ফর হ্যাঙ্গিং অ্যারাউন্ড ফর দিস পডকাস্ট।